উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের আমার সমস্ত ভাই বোনেদের জানাই আজকের ভিডিওতে স্বাগত। আজ আমি মূলত ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের বাংলার প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব। একদমই, তোমরা যেই প্রবন্ধ রচনাকে নিয়ে এত সমস্যায় পড়ছিলে, আমাকে অনেকে মেসেজ করেছো, তোমরা বুঝে উঠতে পারছিলে না যে কোন ধরনের প্রবন্ধ করে যাবে, বা অনেকে বিভিন্ন লোক বিভিন্ন সাজেশন দিচ্ছে, টেস্ট পেপার তোমরা অনেক মডেলে অনেক পাচ্ছ, তাহলে এত প্রবন্ধের মধ্যে কোন জীবনীমূলক প্রবন্ধগুলো তোমরা করে যাবে। আজকে কি আমি সাজেশন দেবো? একদমই নয়, সাজেশন নয়, এমন কিছু লেখা দেব যে লেখাগুলো যে কোনো প্রবন্ধে তুমি প্রয়োগ করতে পারবে। যে কোনো প্রবন্ধ বলতে যে কোনো জীবনীমূলক প্রবন্ধে এই লেখাগুলো ব্যবহার করে তুমি 400 শব্দের একটি প্রবন্ধ সাজাতে পারবে। অর্থাৎ অতি সহজে যে কোনো ধরনের জীবনীমূলক প্রবন্ধের তার তথ্য নিয়ে সুন্দর করে তোমরা লিখতে পারবে। এবং এই লেখাগুলো একটাই তোমরা তৈরি করবে, যে কোনো জীবনীমূলক প্রবন্ধে তোমরা প্রয়োগ করতে পারবে। একদমই তোমরা ঠিক শুনেছ। কি এমন লেখা আছে যে তোমরা যে কোনো প্রবন্ধের প্রয়োগ ঘটাতে পারবে, সেটাই আমরা দেখে নেব আজকের ক্লাসে। তো চলো শুরু করি আজকের ক্লাস। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটি দেখার পর যদি তোমার এই পিডিএফটি প্রয়োজন হয় আমাকে জানিও কমেন্ট করে। আমি পিডিএফটি তোমাদের কিছুদিনের মধ্যে ডেসক্রিপশানে লিঙ্কে অ্যাড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো দেখা যাক কি ধরনের লেখার মাধ্যমে যে কোনো জীবনীমূলক প্রবন্ধ আমরা তৈরি করতে পারবো। এবং লেখাগুলো কিন্তু ফিক্স থাকবে, তোমরা যে কোনো প্রবন্ধে কিন্তু যে কোনো জীবনীমূলক প্রবন্ধে কিন্তু প্রয়োগ ঘটাতে পারবে। তাহলে সবার প্রথম আমরা একটু দেখে নেব আমাদের যে 400 শব্দের মধ্যে লিখতে হবে, ভূমিকাতে আমরা কত শব্দ প্রয়োগ করব। 50 শব্দের মতো, কম করে প্রায় 50 শব্দের মধ্যে আমরা ভূমিকা কমপ্লিট করব। এবং সেখানে তার ব্যক্তির যে গুরুত্ব বা কেন তিনি অনন্য, এই বিষয়টাকে উল্লেখ করব। এবং তারপর কি, তারপর তার জন্ম এবং বংশ পরিচয় দেবো 40 শব্দের মধ্যে, তার শিক্ষা জীবন দেবো 50 শব্দের মধ্যে, এবং কর্মজীবন ও সংগ্রাম, মূল কর্মজীবন, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সব থেকে প্রবন্ধ রচনার গুরুত্বপূর্ণ এক অংশ। এবং এইটাকে আমরা 100 শব্দে কমপ্লিট করব। এবং উল্লেখযোগ্য কিছু পুরস্কার বা তার যদি কিছু গ্রন্থ রচনা থাকে, তাহলে উল্লেখযোগ্য পুরস্কার বা উল্লেখযোগ্য গ্রন্থ এখানে আমরা আলোচনা করব 40 শব্দের মধ্যে। এবং জীবন দর্শন বা চারিত্রিক যে গুণ, সেই বিষয়টাকে আমরা 70 শব্দের মধ্যে আলোচনা করব। এবং শেষে একটা উপসংহার, উপসংহার বলতে সেই ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের মতো উপসংহার নয়, মানে শেষটাকে, পরিসমাপ্তিটাকে আমরা করব 50 শব্দের মাধ্যমে। ঠিক আছে, মানে শেষ প্যারা যেটাকে বলে। আর একটা কথা মাথায় রাখবে কিন্তু তোমরা, যে জীবনীমূলক প্রবন্ধ রচনার সময় কোনো রকমভাবে পয়েন্ট 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 করে করবে না, একদম প্যারা প্যারা করে করবে। কেউ কিন্তু পয়েন্ট করে করতে যাবে তো অ্যান্সারটা মানে নাম্বার কেটে অনেক তোমাদের এভারেজ চলে আসবে। চলো সবার প্রথম আমরা ভূমিকাটা কি করেছি দেখো। দেখো, ভূমিকাতে এমন কিছু শব্দ প্রয়োগ করেছি যেখানে যে কোনো ধরনের জীবনীমূলক যে প্রবন্ধ সেখানে কিন্তু প্রয়োগ করতে পারবে তোমরা। যে কোনো জীবনীমূলক প্রবন্ধে এই ভূমিকার লাইনগুলোকে অ্যাড করে তোমরা প্রবন্ধের সূচনা অর্থাৎ ভূমিকাটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। আর প্রবন্ধ রচনায় একটা তো জানোই তোমরা, যার যত স্বচ্ছ এবং সুন্দর করে লেখা, স্বচ্ছতার সঙ্গে সুন্দর প্রকাশ ঘটাতে যে পারবে, প্রবন্ধ রচনা কিন্তু তার সুন্দরভাবে উপস্থাপন হবে। তার জন্য এমন কিছু লাইন, এমন কিছু শব্দ তোমাদেরকে তৈরি করে রাখতে হবে আগে থেকে, যেখানে যে কোনো প্রবন্ধে তোমরা প্রয়োগ ঘটাতে পারো। তার জন্য আমি ভূমিকার সূচনাতে কি দিয়েছি, সূচনাতে দিয়েছি দেখো, এই যে পয়েন্টগুলো দিয়েছি এগুলো কিন্তু তোমাদের বোঝার জন্য, এগুলো আবার খাতায় তুলবে না, এগুলো জাস্ট বোঝার জন্য, কেমন? তো সবার প্রথম কি করে করবে দেখো, একটা লাইন আমি করে দিয়েছি, কালের আবর্তে অনেক মানুষ জন্ম হয়, কিন্তু ইতিহাস কেবল সেই সব মানুষের যে বা সেই সব মহাপুরুষরাই অমর হয়ে থাকেন যারা মানব কল্যাণে নিজেদের উৎসর্গ করে। তারপর কি আছে দেখো, যখন সমাজ অন্ধকার ও কুসংস্কারে আচ্ছন্ন ছিল তখন তিনি এই আলোর দিশারি হয়ে আবির্ভূত হয়েছিলেন। তারপরে দেখো লাইনটা কি করা হয়েছে, মানব সভ্যতার ইতিহাসে যে কজন মহাপুরুষ আবর্তিত হয়েছেন, যে ব্যক্তির নামটা লিখবে, যে যেখানে যার জীবনীমূলক তোমরা প্রবন্ধ লিখছো তার নাম এখানে লিখবে, তাদের মধ্যে ছিলেন অন্যতম। অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে আমি ধরে নিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে মানব সভ্যতার ইতিহাসে যে কজন মহাপুরুষ আবির্ভূত হয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তাদের মধ্যে অন্যতম। কর্মে এবং গুণে তিনি বিশ্ববরেণ্য হয়ে আছেন। ক্লিয়ার হলো তো? তাহলে এরপরে কি করব আমরা, দেখো এর পরের যে লাইন আছে সেটা কি আছে, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তার আপোষহীন কণ্ঠস্বর আজও আমাদের অনুপ্রাণিত করে। এক অন্ধকারচ্ছন্ন সময়ে
তিনি আলোর দিশারি হয়ে আবির্ভূত হয়েছেন। তাহলে এই যে লাইনগুলো, এই লাইনগুলো আমরা ভূমিকাতে প্রয়োগ করে শুধুমাত্র তার নামটাই দেবো এখানে, তার জন্ম, কর্ম বা তার বাড়ি কোথায়, এই সব কিন্তু ভূমিকাতে আমরা অ্যাড করব না। ঠিক আছে? ভূমিকা তথ্য আমাদের কাছে প্রশ্নে পেয়ে যাব আমরা। তার জন্ম কত সালে, কত তারিখ, কোথায় জন্ম, তার শিক্ষা জীবন, কর্মজীবন সব কিছু তথ্য আমরা প্রশ্নে পেয়ে যাব। আমাদেরকে কী করতে হবে, সুন্দর লাইন দিয়ে দিয়ে আমাদেরকে সাজাতে হবে। তাহলে ভূমিকাতে আমরা এই লাইনগুলো প্রয়োগ করব। এই লাইনগুলো দেখো আমি পাট পাট করে কেন দিয়েছি, কারণ কিছু কিছু ক্ষেত্রে কোনো লাইন বাদ যেতেও পারে। এমন কিছু জীবনীমূলক প্রবন্ধ দিল, সেখানে হয়তো কোনো একটা লাইন নাও হতে পারে। তাহলে অন্য যে লাইনগুলো আছে সেগুলো তুমি প্রয়োগ ঘটাতে পারো। কেমন, বুঝতে পারলে তো? তাহলে সবার প্রথম আমরা কী হলাম, সূচনা বা আমাদের ভূমিকা তৈরি হলো। এখানে কিন্তু আমরা এই ভূমিকা বা এই যে শাশ্বত কালজয়ী, আলোর দিশারি, এগুলো কিন্তু আমরা পয়েন্টগুলো পরীক্ষার খাতায় লিখবো না। এগুলো শুধু আমরা মুখস্থ করার জন্য বা আমরা মনে রাখার জন্য এগুলোকে সাজিয়ে রাখবো। খাতায় তুলে নাও কিন্তু সবাই, বলে দিলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। এরপর কি, এরপর তার জন্ম এবং শৈশব, অর্থাৎ জন্ম যে তোমাদের তথ্য দেওয়া আছে দেখবে, সেই তথ্য থেকে জন্ম এবং শৈশব কালটা আমরা কিভাবে উল্লেখ করব। সরাসরি সেটা তুললে তো আর হবে না, তো আমরা এইভাবে তুলব। প্রথমে ধরো একটা সাল দেওয়া আছে, ধরে নিলাম আমি 1921, তাহলে 1921 সালটা এখানে আমি প্রয়োগ করাবো এবং দিয়ে লিখব 1921 সালের এক স্মরণীয় দিনে, স্থানটা লিখে ধরো মেদিনীপুর, যে 1921 সালের এক স্মরণীয় দিনে মেদিনীপুরের অনাড়ম্বর অথচ ঐতিহ্যবাহী পরিবারে তিনি ভূমিষ্ঠ হন। কিংবা এখানে আরেকটা প্রয়োগ তোমরা লিখতে পারো যে 1921 সালের এক স্মরণীয় দিনে, অর্থাৎ এবার এখানে সেই দিনটা, যে 5ই সেপ্টেম্বর কিংবা যে কোনো একটা যে ডেটটা থাকবে সেই ডেট অনুযায়ী তোমরা এখানে সেই ডেটটা তুলে লিখতে পারো যে এই দিন এই স্থানে এক অনাড়ম্বর অথচ ঐতিহ্যবাহী পরিবারে তিনি ভূমিষ্ঠ হন বা তিনি জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার মধ্যে এক অসামান্য ধীশক্তি এবং গভীর জীবনবোধের লক্ষণ দেখা গিয়েছিল। হলো, তাহলে এইখান থেকে আমরা তার জন্মটা প্রয়োগটা তুলে দিলাম। এরপরে আমরা কি করব, শিক্ষা জীবন নিয়ে আলোচনা করব। তার যে শিক্ষা জীবন তথ্যটা আছে সেই তথ্যটা আমরা প্রয়োগ ঘটাবো। কিভাবে দেখো, আচ্ছা, তার যে শিক্ষার প্রতি অনুরাগ ছিল, তিনি কোথায় শিক্ষা গ্রহণ করেছিলেন সেই বিষয়গুলো। তার বাল্য শিক্ষা শুরু হয় এক গ্রামের পাঠশালায় নাকি স্থানীয় বিদ্যালয় বা শহরের বা কোনো বড় স্কুলের, যেই তথ্যটা থাকবে সেই তথ্যটা এখানে প্রয়োগ করতে হবে। তাহলে তার বাল্য শিক্ষা শুরু হয় কোথায় সেটা লিখলাম, এবং তার পাশাপাশি আমাদেরকে লিখতে হবে যে মেধা ও পরিশ্রমের বলে তিনি ছাত্র জীবনের প্রতিটি স্তরেই কৃতিত্ব স্বাক্ষর রাখেন। ঠিক আছে, উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি দেশে বা বিদেশে, যদি হয় তাহলে বিদেশে, তাহলে দেশে বা বিভিন্ন স্থানে গমন করেন, এবং কোনো যদি পার্টিকুলার কোনো ডিগ্রি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এটা উল্লেখ করবে যে সেই ডিগ্রি তিনি অর্জন করেন। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে এই জায়গাগুলোকে শুধু তোমাদেরকে পরিবর্তন করে সুন্দর করে পরের পর উপস্থাপন করতে হবে। এরপর কি, তার কর্মজীবন সংক্রান্ত লিখতে হবে। শিক্ষা সমাপ্তি করে তিনি যদি কোনো পেশায় থেকে থাকেন তাহলে সেই পেশায় যোগদান করেন, এবং তার মূল লক্ষ্য ছিল জনকল্যাণ, বা যদি জনকল্যাণ ছাড়া কোনো কারো যদি অবদান থাকে, ধরো কোনো ঋত্বিক ঘটক বা কোনো বিজ্ঞানী, সেক্ষেত্রে তার সেই সকল বিষয়গুলো। ঠিক আছে, তার অক্লান্ত পরিশ্রম ও অসামান্য অবদানে বিষয় যদি বা কোনো কিছু ক্ষেত্র থাকে সেই ক্ষেত্র বা সেই বিষয় সংক্রান্ত লিখতে হবে। এক নতুন মাত্রা পায় যদি ধরো কোনো এই পরিচালক হয়ে থাকেন বা কোনো লেখক হয়ে থাকেন, তার সেই বিষয়গুলোকে উল্লেখ করে তার যে যে অসামান্য অবদান, সেই অবদান ফলে যে নতুন মাত্রা, নতুন যে অবদান আমরা পাচ্ছি, সেই অবদানটাকে একটু সুন্দর করে গুছিয়ে এখানে লিখতে হবে। তার রচিত বিভিন্ন যদি গ্রন্থের নাম থেকে থাকে, গ্রন্থ বা কিছু আবিষ্কারের কোনো কিছু থাকলে সেই সব বিষয়গুলো, বা সাহিত্য নাকি বিজ্ঞান, যদি সাহিত্য কোনো সাহিত্যিক হন, লেখক হন তাহলে সাহিত্য, আর যদি তিনি বিজ্ঞান হন তাহলে বিজ্ঞান বিষয়ক বিষয়গুলো। এক মাইল ফলক হিসেবে স্বীকৃত, অর্থাৎ তার যে যদি রচিত গ্রন্থ থেকে থাকে তাহলে তার এই গ্রন্থগুলো
বিশ্ব সাহিত্যে এক মাইল ফলক হিসেবে কাজ করে। আর যদি তার কোনো আবিষ্কারক হয়ে থাকেন, আবিষ্কার করে থাকেন তিনি, তাহলে সেই আবিষ্কারগুলো বিজ্ঞানের এক মাইল ফলক হিসেবে স্বীকৃত হন। এই বিষয়টা হবে। তাহলে শুধু এইখানে কি হবে, এইখানে শুধু একটু তথ্য নিয়ে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এবং শেষ লাইন কি হবে, বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন। তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে তিনি অবিচল ছিলেন। যতই বাধা আসুক না কেন, সমস্ত বাধা তিনি অতিক্রম করে তার লক্ষ্যটাকেই তিনি স্থির করেছিলেন। এরপর কি আছে, মাইল ফলক। এবার একটু পয়েন্ট দিয়ে দিয়ে আমরা কি করব, তার বিষয়ে কিছু লিখব, অর্থাৎ তার যে যে রচনা, তার যে কর্মজীবন, সেই কর্মজীবন সংক্রান্ত কয়েকটা লাইন আমরা লিখব। তার প্রতি কাজ সমাজ সংস্কারের এক মাইল ফলক হিসেবে চিহ্নিত আছে। যদি তিনি সমাজ সংস্কারক হয়ে থাকেন, যদি তিনি কোনো লেখক হয়ে থাকেন, তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু এই সমাজ, কারণ লেখক হওয়া মানে তার যে বিভিন্ন লেখালেখি সমাজ সংস্কারের জন্য অনেকটা কাজ উপযোগী হয়ে থাকে। যদি তিনি সমাজ সংস্কারক হয়ে থাকেন, যেমন রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে তো কোনো কথাই নেই, এই লাইনটা তোমরা প্রয়োগ করতে পারো অনায়াসে। তাহলে তার প্রতিটি কাজ সমাজ সংস্কারের এক মাইল ফলক হিসেবে চিহ্নিত আছে। এরপর কি আছে দেখো, এরপর আছে অক্লান্ত পরিশ্রম। তিনি শুধু স্বপ্নই দেখেন না, বরং তার অক্লান্ত পরিশ্রম ও নিরলস সমাধানের মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করেছেন। দেখো এই লাইনটা কোন হিসেবে দিতে পারবে না বলো তোমরা, কোন জীবনীতে এই লাইনটা প্রয়োগ করতে পারবে না? যে কোনো জীবনীর ক্ষেত্রে এই লাইনটা প্রয়োগ করাই যায়। তাহলে তিনি শুধু স্বপ্ন দেখেন না, বরং তার অক্লান্ত পরিশ্রম ও নিরলস সাধনার মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করেছেন। তার কাজের পরিধি কেবল নিজের দেশেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা দিগন্ত বিস্তারী খ্যাতির রূপ নিয়েছে। দিগন্ত বিস্তারী খ্যাতির রূপ নিয়েছে। আমি বারবার বলছি, এই পয়েন্টগুলো শুধু তোমাদের বোঝার, এই পয়েন্টগুলো দেবে না, কেমন? এই পয়েন্টগুলো কিন্তু বারবার বলে দিচ্ছি, এগুলো তোমাদের বোঝার জন্য। আচ্ছা, এরপর উল্লেখযোগ্য কিছু রচনা। এই উল্লেখযোগ্য রচনাটা দেখবে তোমাদের প্রশ্নে তথ্যে যে আছে, প্রশ্নে তথ্য সেখানে কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে, সেই তথ্য থেকে যে দেওয়া এই উল্লেখযোগ্য রচনা থাকবে, তার সেই রচনাগুলোকে তুলে দিও। আচ্ছা, এবার চারিত্রিক বৈশিষ্ট্য। চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি করতে হবে, যে কোনো জীবনীর ক্ষেত্রে এগুলো প্রয়োগ করে তার চারিত্রিক বৈশিষ্ট্যটাকে বিশ্লেষণ করতে হবে। সবার প্রথম কি, তার জীবন ছিল সাদামাটা অথচ মহৎ চিন্তায় সমৃদ্ধ। তার অমায়িক ব্যবহার ও চরিত্রিক দৃঢ়তা সবাইকে মুগ্ধ করত। তাহলে তার অমায়িক ব্যবহার এবং তার চারিত্রিক যে দৃষ্টান্ত, সেই বিষয়গুলো, সেই চারিত্রিক দৃঢ়তা সবাইকে কি করতো, মুগ্ধ করত। এর পাশাপাশি কি, অন্যায় ও শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন এক আপোষহীন কণ্ঠস্বর। অন্যায় ও শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন এক আপোষহীন কণ্ঠস্বর। সরলতা, সততা ও পরোপকার ছিল তার চরিত্রের ভূষণ। বিলাসিতা তাকে কখনো স্পর্শ করতে পারেনি। তিনি ছিলেন অড়াম্বর জীবনের প্রতীক। তিনি ছিলেন অড়াম্বর জীবনের প্রতীক। দরিদ্র ও আর্তমানবতার সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন। এরপর সম্মান ও স্বীকৃতি। সমাজের ও জাতির প্রতি অসামান্য অবদানের জন্য স্বীকৃতি রূপে তাকে যদি কোনো পুরস্কার দেওয়া হয়ে থাকে, সেই পুরস্কারটা উল্লেখ করতে হবে। এবং দেশে বিদেশে অসংখ্য প্রতিষ্ঠান তাকে সম্মানসূচক উপাধি সম্মানিত করেন। বাস এটা উল্লেখ করতেই পারো। এবং এখানে যদি কোনো পুরস্কার দেওয়া হয়ে থাকে বা উল্লেখ থাকে, তাহলে সেই পুরস্কারটা এখানে করতে পারো। এবং উপসংহার করবে একটা। উপসংহার সবার শেষে খুব শ্রদ্ধাপূর্ণ একটা উপসংহার দিতে হবে তোমাদেরকে। সেই প্যারাটা কিভাবে করবে, সেই প্যারাটা এইভাবে দিবে, মৃত্যু তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিলেও তিনি অমর হয়ে আছেন তার কর্মের মাঝে। পার্থিব জগতের মায়া ত্যাগ করে তিনি কোন সালে পরলোক গমন করেন, সেই সালটা দেবে এখানে। পার্থিব জগতের মায়া ত্যাগ করে তিনি, ধরে নিলাম 1960। পার্থিব জগতের মায়া ত্যাগ করে তিনি 1960 সালে পরলোক গমন করেন। প্রদীপ নিভে গেলেও তার শিখার আলো যেমন থাকে। ব্যক্তির নাম দিলে, যেই জীবনীমূলক তোমরা এটা লিখছো, সেই ব্যক্তির নাম দিলে এবং নাম দিয়ে বললে, এ আমাদের হৃদয়ের চিরকাল অম্লান থাকবেন। নাম দিয়ে বলবে যে আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবেন। তাহলে দেখো, এই যে সুন্দর করে পাঠ পাঠভাবে যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলোকেই তোমরা পড়বে এবং এই ভাষাগুলো পড়ে যে কোনো জীবনীমূলক যে রচনা, সেই রচনায় প্রয়োগ করে তোমরা সুন্দর করে 10 নাম্বারের একটি জীবনীমূলক প্রবন্ধ কিন্তু
লিখে আসতে পারবে। তাহলে বলো কেমন লাগলো তোমাদের এই, তাহলে সবাই জানাও যে এই প্রবন্ধ লেখার জন্য এই ভাষাগুলো কেমন লাগলো তোমার, এবং এটা তোমার জন্য কতটা উপযোগী হতে পারে সেটাও জানিও। যদি ভালো লেগে থাকে আমার যে মোবাইল নাম্বার 7699527493 এই নাম্বারে কিন্তু তোমরা একটা মেসেজ করবে, এবং ভিডিওতে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি, পাসওয়ার্ডটা হচ্ছে অমল ক্লাসেস। এই পাসওয়ার্ড নিয়ে আমাকে জানাবে, আমি তোমাদেরকে এই পিডিএফটা শেয়ার করে দেবো। কিংবা তোমরা চাইলে খাতায় কিন্তু আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা খাতায় চাইলে একটু তুলে নিতে পারো, কারণ এই লাইনগুলো দিয়েই তোমরা পুরো রচনাটা লিখবে। ফলত যদি তোমরা লিখে নাও তাহলে যে কোনো রচনা লেখার ক্ষেত্রেও কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে, অর্থাৎ এখানেই অর্ধেকটা মুখস্থ এখানেই তোমাদের হয়ে যাবে। তো দেখো কেমন লাগলো তোমাদের, এবং অবশ্যই জানিও কেমন লাগলো। তার পাশাপাশি এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও। তাহলে আজকের ভিডিও আপাতত এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।